যশোরের ব্যস্ততম মোড়, বৃষ্টির ঝাপটায় চারপাশটা কেমন ঝাপসা হয়ে আছে। সিগন্যালে আটকে পড়া নীল রঙের বিলাসবহুল মার্সিডিজের ভেতরে বসে ঘড়ির দিকে তাকাচ্ছিলেন আকাশ। গন্তব্য সিলেট, একটি গুরুত্বপূর্ণ বিজনেস ডিল। আকাশের ড্রাইভার রহিম অস্থির হয়ে বারবার হর্ন দিচ্ছিল, কিন্তু আকাশের শান্ত কণ্ঠে ফুটে উঠল ভিন্ন সুর। তিনি বললেন, রহিম, তাড়াহুড়ো করো না। এই যে সামনে মানুষের ঢল দেখছ, এরাও তো কোথাও যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। জীবনটা কেবল গন্তব্য ছোঁয়ার নাম নয়, এই মাঝখানের সময়গুলোকেও তো দেখতে হয়। গাড়ির কাঁচের ওপাশে একদল ছিন্নমূল নারী পুরুষ আর শিশু বৃষ্টির হাত থেকে বাঁচতে দোকানের শেডগুলোতে আশ্রয় নিচ্ছিল। তাদের পরনের মলিন পোশাক আর ক্ষুধার্ত চোখগুলো আকাশের নজর এড়াল না। দয়ালু আকাশ ড্রাইভারকে ইশারায় গাড়ি থামাতে বলে পকেট থেকে কিছু টাকা বের করে দিলেন। রহিম নেমে গিয়ে সেই অসহায় মানুষগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার কাছে এসে দাঁড়ালো একটি মূর্তি। ভেজা চুলে মুখটা ঢাকা, কাঁপানো হাতে জানালার কাছে টোকা দিচ্ছে এক নারী। আকাশ অনিচ্ছা সত্ত্বেও কাঁচটা নামালেন। মহিলার কণ্ঠস্বর ছিল ক্ষীণ, কিন্তু এক অদ্ভুত করুণ সুর ছিল তাতে। সাহেব, আমায় কিছু দেবেন না? কণ্ঠটা শোনার সাথে সাথেই আকাশের পুরো শরীর যেন হিম হয়ে গেল। এই সুর তো তার অচেনা নয়। তিনি তড়িৎ গতিতে মহিলার মুখের দিকে তাকালেন। ময়লা মাখা মুখ, চোখের নিচে কালচে দাগ, কিন্তু মায়াবী চোখ জোড়া এখনও আগের মতোই আছে। আকাশের বুকটা ধক করে উঠল। অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো একটি নাম, মায়া। তুমি এখানে? মায়া আকাশকে দেখা মাত্র পাথর হয়ে গেল। তার হাত থেকে ভিক্ষার থালাটা পড়ে গেল পিচ ঢালা রাস্তায়। সেই মায়া যে একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সগর্বে আকাশের থেকে মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছিল, আজ সে রাস্তার ধুলোয় মিশে আছে। আকাশ বিস্ময় আর ক্ষোভে বিড়বিড় করে বলল, 50 লাখ টাকা নিয়ে তুমি আমায় ছেড়ে গেলে? বলেছিলে রাজার হালে থাকবে। সেই টাকা কি তবে তোমাকে এই রাস্তার মোড়ে ভিক্ষা করতে পাঠালো? আশেপাশের ভিক্ষুকেরা আর উৎসুক জনতা তখন ভিড় করতে শুরু করেছে। এক ধনী ব্যক্তিকে এক ভিখারিনীর সাথে কথা বলতে দেখে মানুষের মনে নানা কুটিল প্রশ্ন উকি দিচ্ছিল। ভিড়ের মাঝ থেকে উটকো কথা ভেসে আসতে লাগল। কেউ ভাবল আকাশ বোধহয় কোনো খারাপ উদ্দেশ্যে মেয়েটিকে তুলে নিতে চাইছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মায়া চিৎকার করে বলে উঠল, ইনি খারাপ মানুষ নন, ইনি আমার প্রাক্তন স্বামী। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আকাশ আর এক মুহূর্ত দেরি না করে মায়াকে গাড়িতে তুলে নিলেন। মায়াকে নিয়ে আকাশ শহরের এক অভিজাত হোটেলে পৌঁছালেন। ড্রাইভারকে দিয়ে তার জন্য নতুন জামা কাপড় আনিয়ে দিলেন। 1 ঘন্টা পর যখন মায়া নতুন পোশাকে আকাশের সামনে এসে দাঁড়ালো, আকাশ যেন অতীত আর বর্তমানের সন্ধিক্ষণে আটকে গেলেন। সেই আগের সৌন্দর্য যেন আবার ফিরে এসেছে, কিন্তু মায়ার চোখে এখন কেবল অপরাধবোধ আর গভীর কোনো রহস্যের ছায়া। আকাশের ফোনে তখন কল এলো সিলেট থেকে, জরুরি মিটিং। তিনি মায়াকে বললেন, আমি সিলেটে যাচ্ছি, কাল ফিরব। তুমি এই হোটেলে আমার জন্য অপেক্ষা করবে। পালিয়ে যাওয়ার চেষ্টা করো না মায়া। আমি জানতে চাই তোমার জীবনের এই পরিণতির পেছনে আসল সত্যটা কি। সেই রাতে আকাশ হোটেলের নরম বিছানায় শুয়েও এক মুহূর্তের জন্য চোখ বুঝতে পারলেন না। তার মনের ভেতর হাজারো প্রশ্ন। কেন মায়া তাকে ছেড়ে গিয়েছিল? কোথায় গেল সেই বিশাল অঙ্কের টাকা? আর মায়ার পরিবারের সেই মানুষগুলোই বা কোথায়, যারা আকাশকে মায়ার থেকে দূরে সরিয়েছিল? অন্ধকারের বুক চিরে আকাশ কেবল এক অদৃশ্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন। অন্যদিকে মায়া তার রুমে একা বসে আকাশের ফেলে আসা পুরনো একটি ছবি বুক দিয়ে চেপে ধরে কাঁদছিল। সে জানত কালকের সকাল তার জীবনের সবচেয়ে বড় সত্যটি আকাশের সামনে উন্মোচিত করতে যাচ্ছে। এমন এক সত্য যা আকাশের পায়ের তলার মাটি সরিয়ে দিতে পারে। পরের দিন ভোরের আলো ফুটতেই আকাশ সিলেটের কাজ দ্রুত শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। গাড়ির জানালার বাইরে সবুজ পাহাড় আর চা বাগানগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে, কিন্তু আকাশের মনের ভেতর ঘুরপাক খাচ্ছে 4 বছর আগের সেই বিভীষিকাময় দিনগুলো। কেন মায়া তাকে ছেড়ে গিয়েছিল? কেন সুখের সংসারটা ধুলোয় মিশিয়ে দিয়ে সে টাকার পেছনে ছুটেছিল? এই প্রশ্নগুলোর উত্তর পেতে তিনি ছটফট করছেন। হোটেলে পৌঁছতেই আকাশ দেখলেন মায়া জানালার পাশে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। তার পরনে সেই নীল সালোয়ার কামিজ যা আকাশ গতকাল কিনে পাঠিয়েছিলেন। মায়াকে এখন আর পথের সেই ভিখারিনী মনে হচ্ছে না, বরং এক শান্ত অভিজাত নারী বলে মনে হচ্ছে। আকাশ সোফায় বসে ঠান্ডা গলায় বললেন, বসো মায়া, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি জানতে চাই 50 লাখ টাকা নিয়ে যে মেয়েটা বিলেত জরফও দেখেছিল, সে আজ মতিঝিল চৌরাস 5 টাকার জন্য আপাতে কেন? তার হাত দুটো থরথর করে কাঁপছে।
এক দীর্ঘশ্বাস ফেলে সে বলতে শুরু করলো, আকাশ, তুমি আমাকে যতটা লোভী ভেবেছিলে আমি তার চেয়েও বড়। বলির পা ছিলাম। আমি বিয়ের সময় তুমি যখন আমায় দেখতে এসেছিলে, তখন আমার বড় দুলাভাই আর মেজ ভাই তোমার সম্পদের হিসেব করছিল। আমি জানতাম না আমার সিথি সিঁদুর নয়, তাদের নজর ছিল তোমার সিন্দুকের চাবিতে। আকাশ ভ্রু কুঁচকে তাকালেন। মায়া বলতে লাগলো, বিয়ের পর থেকেই তারা আমাকে প্রতিনিয়ত উস্কানি দিত। তারা বলতো আকাশের এত সম্পদ, অথচ ও তোকে হাত খরচ দিয়ে নামমাত্র। তুই যদি ডিভোর্স নিস, তবে আইনের মারপেঁচে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া সম্ভব। আমি প্রথমে পাত্তা দিইনি, কিন্তু আমার মেজ ভাই একদিন এক জঘন্য নাটক সাজালো। সে আমায় বিশ্বাস করালো যে তোমার নাকি অন্য কোথাও সম্পর্ক আছে, এমনকি ভুয়ো ছবিও দিয়েছিল তারা। এর চোয়াল শক্ত হয়ে গেল। তিনি অস্ফুট স্বরে বললেন, আর তুমি সেটা বিশ্বাস করলে? মায়া ফুপিয়ে কেঁদে উঠল। আমি তখন দিশেহারা ছিলাম আকাশ। রাগের মাথায় আর তাদের প্ররোচনায় আমি তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়ালাম। 50 লাখ টাকার খোরপোশ দাবি করলাম। তুমি যখন সেই টাকাটা হাসি মুখে আদালতের টেবিলে রাখলে, তখন আমার পরিবারের লোকগুলোর চোখের সেই পৈশাচিক আনন্দ আমি আজও ভুলতে পারি না। কোর্ট থেকে বের হবার পর সেই পুরো টাকা আমার বড় দুলাভাই তার ব্যবসায় খাটানোর কথা বলে নিয়ে নিলেন। ভাইয়া বলল, সেই টাকায় আমাদের জন্য একটা নতুন ফ্ল্যাট কেনা হবে, যেখানে আমি সম্মানের সাথে থাকব। আকাশ চুপচাপ শুনছেন। তার হৃৎস্পন্দন বেড়ে গেছে। বিশ্বাসঘাতকতার নীল নকশাটা ধীরে ধীরে তার চোখের সামনে স্পষ্ট হচ্ছে। মায়া বলতে থাকল, কিন্তু মাস 6 যেতে না যেতেই সব বদলে গেল। দুলাভাইয়ের ব্যবসায় লোকসান হলো বলে জানানো হলো, যদিও আসলে তিনি জুয়ায় সব টাকা উড়িয়েছিলেন। ভাইয়া সেই টাকার বড় অংশ দিয়ে নিজের বিয়ে আর দামি গাড়ি কিনল। যখন টাকা শেষ হয়ে গেল, তখন আমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ালাম। একদিন মাঝরাতে বড় দুলাভাই আমার ঘরে ঢুকে অশালীন প্রস্তাব দিল। আমি প্রতিবাদ করায় তারা আমাকে পরদিন সকালে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বাবা মা তারাও নীরব দর্শক হয়ে রইলেন, কারণ তারা তখন ভাইদের ওপর নির্ভরশীল। আকাশের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তিনি ভাবতেও পারেননি তার সাজানো সংসারটা এমন নিকৃষ্ট লোভে ধ্বংস হয়েছে। মায়া বলতে লাগল, রাস্তায় নেমে আমি মানুষের বাড়িতে কাজ চেয়েছি, কিন্তু ডিভোর্সি মেয়ে শুনলে কেউ কাজ দিত না, উল্টো কুপ্রস্তাব দিত। সম্মানের ভয়ে আমি স্টেশনে স্টেশনে ঘুরেছি। শেষমেশ পেটের দায় মতিঝিলের সেই ভিক্ষুক দলটার সাথে ভিড়ে যায়। প্রতিদিন ভাবতাম আমার এই পাপের প্রায়শ্চিত্ত কোনো দিন শেষ হবে না। আকাশ কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়ে রইলেন। ঘরে এক পিনপতন নীরবতা। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, আমার মায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করনি কেন? তিনি তো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। মায়া কান্নায় ভেঙে পড়ল। লজ্জায় আকাশ, কেবল লজ্জায়। আমি কি মুখ নিয়ে ওনার সামনে দাঁড়াতাম? যে মানুষটার বিশ্বাস আমি টাকার লোভে ভেঙেছি, তাকে মা ডাকার অধিকার কি আমার ছিল? আমি আজও আমাদের বিয়ের সেই ছবিটা আমার ঝুপড়ি ঘরের ভাঙা সুটকেসে লুকিয়ে রেখেছি। ওটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আকাশের মনে পড়ল তার মা অসুস্থ অবস্থায় বারবার মায়ার নাম ধরে ডাকতেন। আজও তার মা মায়ার জন্য জায়নামাজে বসে দোয়া করেন। আকাশের ভেতরটা ওলটপালট হয়ে যাচ্ছে। এক পাশে এখনো সব শেষ হয়ে যায়নি মায়া। তবে আমি চাই তুমি আবার সেই মতিঝিল চৌরাস্তায় যাও। কেন আকাশ? আমাকে কি আবার সেই নরকেই ফিরিয়ে দেয়? না, আমি দেখতে চাই তোমার সেই অপরাধীরা তোমাকে ভিক্ষার থালা হাতে দেখলে কে কেমন প্রতিক্রিয়া দেখায়। দুলাভাইয়ের মুখোশ খুলে দেব সবার সামনে। তৈরি থেকো মায়া, কালকের সকালটা কেবল ক্ষমা নয়, প্রতিশোধের দিনও বটে। আকাশ রুম থেকে বেরিয়ে গেলেন। মায়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না আকাশ কি তাকে সত্যি ক্ষমা করেছে, নাকি অন্য কোনো বড় খেলার প্রস্তুতি নিচ্ছে। ওদিকে আকাশের মোবাইলে একটি মেসেজ এলো, স্যার, আপনার নির্দেশে ওই লোকগুলোর সব ব্যাংক ডিটেলস এবং বর্তমান অবস্থান খুঁজে বের করা হয়েছে। আগামীকালের সূর্যোদয় কি মায়ার জীবনে নতুন আলো আনবে, নাকি আকাশ তাকে নতুন কোনো চরম পরীক্ষার সম্মুখীন করবে? উত্তেজনার পারদ এখন তুঙ্গে। পরদিন ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। ঢাকা শহরের ব্যস্ততম মতিঝিল চৌরাস্তায় আকাশ তার মার্সিডিজ নিয়ে এসে থামলেন। তবে আজ তিনি একা নন, পাশে বসা মায়া। মায়ার পরনে সেই পুরনো তালি দেওয়া শাড়ি, যা সে ভিক্ষা করার সময় পরত। আকাশের নির্দেশে সে আজ আবার সেই পুরনো বেশে ফিরেছে। মায়ার চোখে ভয় আর সংশয়।
আকাশ কি তাকে সত্যি ক্ষমা করবেন, নাকি সবার সামনে তাকে আরও একবার অপমানিত হতে হবে? আকাশ গাড়ি থেকে নেমে রহিমের কানে কানে কিছু একটা বললেন। রহিম তড়িঘড়ি করে একটি ফোন কল করল। কিছুক্ষণ পর চৌরাস্তায় এসে থামল একটি সাদা রঙের সস্তা প্রাইভেট কার। সেখান থেকে নামলেন মায়ার বড় দুলাভাই আর মেজ ভাই। তাদের মুখে চরম বিরক্তি আর বিস্ময়। তারা জানতেন না আকাশ তাদের এখানে কেন ডেকেছেন। শুধু রহিমের মারফত খবর পেয়েছিলেন যে আকাশের সাথে তাদের একটি জরুরি বিজনেস ডিল আছে। রাস্তার এক কোণে মায়া তখন করুণভাবে দাঁড়িয়ে। আকাশ তার ভাইয়ের দিকে ইশারা করে বললেন, আপনারা তো খুব টাকার পাগল, তাই না? এই যে দেখুন, আপনাদের আদরের বোন আজ রাস্তার ধুলোয়। 50 লাখ টাকা তো গিলে ফেলেছেন, এখন এই মেয়েটার জীবনটাও কি কেড়ে নিতে চান? মায়ার ভাই রাগে ফেটে পড়লেন। আকাশ সাহেব, আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাবেন না। ও কুলটা, ও আমাদের ইজ্জত ডুবিয়েছে। ও ভিখারি হয়েছে তো আমাদের কি? আকাশের ঠোঁটে তখন এক বাঁকা হাসি। তিনি একটি ফাইল বের করে তাদের সামনে ধরলেন। এই ফাইলে আপনাদের গত 3 বছরের সব অবৈধ লেনদেনের হিসেব আছে। বড় দুলাভাই, আপনি যে আমার টাকা জুয়ায় উড়িয়েছেন আর জাল দলিলের মাধ্যমে জমি দখল করেছেন, তার সব প্রমাণ এখানে। আর মেজ ভাই সাহেব, আপনার ওই নতুন গাড়িটা যে চুরির টাকায় কেনা আমার হাতে। আমি যদি এখন একটা ফোন করি, তবে আপনাদের পরবর্তী গন্তব্য হবে জেলখানা। মুহূর্তের মধ্যে দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। অহংকার আর দম্ভ যেন কর্পূরের মতো উড়ে গেল। তারা মায়ার পায়ের কাছে পড়ে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু আকাশ তাদের থামিয়ে দিয়ে বললেন, ক্ষমা আমার কাছে নয়, মায়ের কাছে চান। তবে মনে রাখবেন, আপনাদের সব ব্যাংক অ্যাকাউন্ট আমি ইতিমধ্যে ফ্রিজ করে দিয়েছি। আমার উকিল সব ব্যবস্থা করে ফেলেছেন। অপমানিত আর নিঃস্ব হয়ে তারা সেখান থেকে পালিয়ে গেলেন। আকাশ মায়ার দিকে এগিয়ে এলেন, তার হাত ধরে বললেন, নোংরা জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে মায়া, এবার চলো, কেউ তোমার অপেক্ষায় প্রহর গুনছে। গাড়ি এসে থামল আকাশের বিশাল গেটের সামনে। মায়ার বুক ধড়ফড় করছে। 4 বছর পর এই বাড়িতে তার প্রবেশ। আকাশ তাকে নিয়ে সোজা ড্রয়িং রুমে গেলেন। সেখানে জায়নামাজে বসে তসবি গুনছিলেন আকাশের মা। মায়াকে দেখামাত্র বৃদ্ধার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাঁপা কাঁপা গলায় ডাকলেন, বৌমা, ফিরে এসেছিস মা? মায়া শাশুড়ির পায়ে লুটিয়ে পড়ল, কান্নায় ভেঙে পড়ে বলল, মা, আমায় ক্ষমা করুন। আমি লোভের বশবর্তী হয়ে আপনার হীরা জহরত চোরদের হাতে তুলে দিয়েছিলাম। আমি আপনার যোগ্য নই মা। আকাশের মা মায়ার চিবুক ধরে তুলে ধরলেন, তার কপালে আলতো চুমু খেয়ে বললেন, ভুল তো মানুষেরই হয় রে মা, কিন্তু যে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমি তো তোকে কোনোদিন পর ভাবিনি। আজ থেকে তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আকাশ একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার চোখের কোণেও জমা হয়েছে এক ফোঁটা জল। তিনি এগিয়ে এসে মায়ার হাতে একটি ছোট চাবি দিলেন। আকাশ বললেন, এটা আমার নতুন শোরুমের চাবি। আমি চাই তুমি শুধু আমার স্ত্রী হয়ে নয়, বরং একজন আত্মবিশ্বাসী নারী হিসেবে তোমার পরিচয় গড়ে তোলো। কাল থেকে তুমি আমার ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ বিভাগ সামলাবে। আমি বিশ্বাস করি তুমি পারবে। মায়া আকাশের দিকে তাকালো। তার চোখে এখন আর অন্ধকার নেই, আছে নতুন জীবনের স্বপ্ন। যে মেয়েটা একদিন রাস্তার ধুলোয় 5 টাকার জন্য হাত পেতেছিল, আজ সে এক বিশাল সাম্রাজ্যের অংশীদার। গল্পটি আমাদের শেখায় যে ঘৃণা দিয়ে নয়, বরং ক্ষমা আর ধৈর্য দিয়ে কঠিনতম যুদ্ধ জয় করা সম্ভব। মায়ার পরিবারের লোভ তাদের ধ্বংস করেছে, আর আকাশের মানবিকতা একটি ভাঙা সংসারকে পূর্ণতা দিয়েছে। মানুষের সম্মান তার অর্থ দিয়ে নয়, বরং তার চারিত্রিক দৃঢ়তা আর অনুতাপের গভীরতা দিয়ে বিচার করা উচিত।